জনাব এম এ আজিজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জনাব এম এ আজিজ, আপনি জানেন যে তেল নিয়ে একটা ক্রাইসিস গত কয়েকদিন ধরে চলছে। মধ্যপ্রাচ্যে যে ঘটনা ঘটছে, ইরানের যুদ্ধ এবং এটা নিয়ে হরমুজ প্রণালী, এই সমস্ত নানা ঘটনা তো আছে এবং সারা দুনিয়াতেই তেলের একটা ক্রাইসিস মুহূর্তে হচ্ছে। এই ক্রাইসিসের ঢেউ আমাদের এখানেও আসছে, কিন্তু সরকার বারবার বলছে যে আমাদের তেলের কোনো ঘাটতি নেই। আজকেও এই কিছুক্ষণ আগেও আমি একটা খবর দেখলাম যে হরমুজ প্রণালীতে বাংলাদেশের 6টা জাহাজকে ইরান অতিক্রমের অনুমতি দিয়েছে। তো এগুলোতে সবই ইতিবাচক দিক এবং সরকার নিজেও বলছে আমার এখানে তেলের কোনো সংকট নাই এবং তেলের দামও সরকার বাড়াচ্ছে না। এই অবস্থায়ও আপনার পাম্পগুলোর সামনে ভিড় কেন এবং এই সংকট কি কৃত্রিম কিনা, কাদের তৈরি? আপনি এই সমাধান কি খুঁজেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আগে জানতে হবে যে আমাদের এখানে গ্যাস যে তৈরি হয়, উৎপাদন হয়, এই গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে অকটেন এবং পেট্রোল কিন্তু আমরা যা পাই, তাতে করে আমাদের চাহিদা মিটে যায়। আমাদের সংকটটা হচ্ছে, ধরেন, গ্যাসে গ্যাসে নাই। গ্যাসে সিএনজি চালিত যে গাড়ি, যে জ্যাম লাগে, যে লাইন লাগে, সেই লাইনে তারা তেল নিচ্ছে। ডিজেল ডিজেলটা আমরা ইম্পোর্ট করি, টোটাল যে তেল ইম্পোর্ট করি তার 85% ইম্পোর্ট করতে হয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে অকটেন এবং তেল, এটা খেয়াল করেন, কার থেকে জিপ পর্যন্ত, অর্থাৎ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা এই তেল ব্যবহার করে। যার ফলে আপনি এই তেলটা যখনই রেশনিং করেছেন, তখনই কিন্তু হিউম্যান ক্রাইস শুরু হয়ে গেছে। ক্রাইসিসটা ওখানেই শুরু হয়ে গেছে। মানুষ আতঙ্কিত হয়েছে, এই তেল পাওয়া যাবে না, হরমুজ প্রণালীর তেল বন্ধ হয়ে গেছে, সুতরাং তেল আসবে না, তেল সংকট। সব গোল্ড স্টক শুরু করেছে। এবং এমনও হয়েছে যে আপনার ওই পেট্রোল পাম্প, অনেক পেট্রোল পাম্প তেল করে ফেলেছে। আবার অনেকে, ধরেন, তেল নেওয়ার সময় একবার নিয়ে আর গেছে, লাইন দিছে, আবার গেছে। এবং তেল আপনার, এও শোনা যায় যে তেল অনেক জায়গায় তো আপনার তেল উদ্ধারও করেছে, স্টক তেল, ড্রামে ভর্তি তেল। আবার অনেকে, ধরেন, মোটরসাইকেলে তেল নিল, তেল নিয়ে আবার ঘুরে যায়, লাইন দিল, ওই ট্রিপ মেরে পয়সা কামানোর সাইটে ওই তেল ব্ল্যাকে বেচে দিল। এবং অনেকেই, এটা হলো ওই কাঁচা বাজারের মার্কেটের মতো হয়ে গেছে। মানে সব জায়গায় একটা ক্রাইসিস। ইন্টারনেটের যুগ। ধরেন, একটা পেট্রোল পাম্প তেল স্টক করে ফেলছে, বললো যে তেল নাই, তেল নাই, পঞ্চগড়ে গিয়ে তেল সেও বন্ধ করে দিল। এটা ক্রাইসিস। এটাকে বলা হয় যে, আবার অনেকে বলে যে তেল পেট্রোল পাম্পে এটা সিন্ডিকেট করেছে। আমার কাছে মনে হয় না। এখানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ব্যবসায়ীদের চরিত্রই খারাপ। যেমন রোজার ভিতরে অনেক মুসলিম দেশের আরো পণ্যের দাম কমে আমাদের দেশে বাড়তে থাকে। সুতরাং যেহেতু হরমুজ প্রণালীতে তেল বন্ধ হয়ে গেছে, বলা হয়েছে, বোম্বাইয়ের প্রথম দিকে বন্ধ ছিল, আবার কাতারে যে এলপিজি সিলিন্ডার গ্যাস, সেটাও বন্ধ ছিল। সুতরাং এই কারণে একটা ক্রাইসিসের কথা অনুমান করা গেছে। কিন্তু ইরান কিন্তু বলে দিয়েছে তাদের 5টি বন্ধু দেশ, তার ভিতরে বাংলাদেশ আছে, তাদের আপনার জাহাজ আটকাবে না, তাদেরকে আপনার ছেড়ে দিবে। আবার বাংলাদেশ রাশিয়ার থেকে, ভারত রাশিয়ার থেকে তেল আনবে, সেই তেল পাইপলাইনে বাংলাদেশে দিবে, সেটাও ভারত রাজি হয়েছে। বাংলাদেশে কিন্তু আমেরিকাতে লিখেছে, চিঠি দিয়েছে, তো তারা এখান থেকে তেল নিতে চায়। সুতরাং আমাদের তেল সংকট হওয়ার খুব সম্ভাবনা কিন্তু আমি দেখছি না। হ্যাঁ, কারণ হচ্ছে যে অলরেডি আপনার 3-4টা তেলবাহী জাহাজ বাংলাদেশে ঢুকে পড়েছে এবং অলরেডি 5টি জাহাজ আপনার হরমুজ প্রণালী ক্রস করেছে। হয়তো আসতে 2-3 দিন সময় লাগবে। আমাদের তো 8-10 দিনের পেট্রোল অকটেন স্টকই আছে। হ্যাঁ, ডিজেলও আছে, 11 দিনের ডিজেলও আছে। সুতরাং এতদিনের তো জাহাজ এসে যাবে। এবং তেল যা আছে, এই তেল এখন যে হিউ অ্যান্ড ক্রাই সারা দেশে শুরু হয়েছে, এখন ভর্তুকি দিয়ে হলেও তেল আমদানি করে সাফিসিয়েন্ট পেট্রোল পাম্পের তেল দিয়ে দিতে হবে এবং এই সিলিং তুলে দিতে হবে। তাহলে এটা নিয়ন্ত্রণে আসবে। এছাড়া কিন্তু ব্যবসায়ীরা কিন্তু নানাভাবে, এই পেট্রোল পাম্পওয়ালারা এবং এই বিভিন্ন যারা তেল নেয়,
এবং সাধারণ লোকরা এই তেল কিন্তু ক্রাইসিস। আমরা এও দেখেছি যে একটা আপনার মোটরসাইকেল আলাম, ওই যে যারা পাঠাও পাঠাও মোটরসাইকেল তেল নেওয়ার পরে হয়তো 50 টাকা দিয়ে দিল, ওই 2 লিটারের ফান্টার বোতলে তেল ঢুকাই দিল। এরকম হচ্ছে তো, নিয়ে তার গোল স্টক করে। তো সুতরাং এটা হলো ক্রাইসিস। এখন এই তেলের যে ক্রাইসিস, আমি বলবো এটা আমাদের জাতীয় চরিত্রের কারণে ক্রাইসিস হয়েছে, এবং সরকারের এই যে তেল যে রেশনিং করেছে, এই রেশনিং করে আরো সিচুয়েশনটা ভোলাটাইল করে দিছে, এখন নিয়ন্ত্রণের বাইরে গেছে। এখন তেলের দাম কমিয়ে বা বাড়িয়ে সমস্যার সমাধান হবে না। এখন তেল, পর্যাপ্ত তেল আপনার পেট্রোল পাম্পে দিতে হবে, যাতে করে যে তেলের পেট্রোল পাম্প তেল নিয়ে গোল স্টক করেও যাতে লাভবান হতে না পারে। পর্যাপ্ত তেল, তাতে যদি লোন করে ভর্তুকি দিয়েও তেল, প্রধানমন্ত্রী তো বলেছে আমরা স্পট মার্কেট থেকে তেল করবো। সিঙ্গাপুরে তো তেল ভাসতেছে শিপে, হ্যাঁ, হয়তো দেখা যায় কোটি কোটি টন নিয়ে ভাসতেছে, লাখ টন নিয়ে ভাসতেছে। তো সেখান থেকে আসুক লস, অনেক সব সরকার তো সব দিকেই লাভ করতে পারবে না, কিছু জায়গায় তো লস দিতে হবে। এখন যে ক্রাইসিস তেলের, সারা বিশ্বেই একটা ক্রাইসিসের উন্মাদনা তৈরি হয়েছে, তেলের ক্রাইসিস। আর তেল তো জীবন এবং জীবিকার লাইফ লাইন। তেল যদি আপনার সংকট হয়ে যায়, তাহলে তো আমাদের ধরেন কৃষি থেকে শুরু করে বাজার, মার্কেট, জীবন জীবিকা সব। এই যে ধরেন আপনার সাথে কথা বলতেছি, আমি কিন্তু ইলেকট্রিসিটি কানেকশন, জেনারেটর লাইনের সাথে কানেকশন দিয়ে রাখছি, যাতে করে আপনার লোডশেডিং হলেও আপনার ব্রেক হয়তো এক 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 আধা মিনিটের জন্য ব্রেক হবে, আমার এখানে অটোমেশন চালু হয়ে যাবে। তো এই জন্য আমি বলছি যে এই তেল ক্রাইসিস, আমি বলবো সরকারের মূল কথা হলো সরকারের আপনার এই যে রেশনিং করা, তেল এত লিটার বেশি দেবো না, কারের 150 টাকার বেশি দেবো না, 1500 টাকার বেশি দেবো না, জিপে 2000 টাকার বেশি তেল দেবো না। এই রেশনিং করে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এবং আমাদের জাতীয় চরিত্র অনুযায়ী এই সুযোগে আমরা কিন্তু স্টক করা শুরু করে দিয়েছি, এই জন্য ক্রাইসিসটা তৈরি হয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে অনেকে আবার দু ধরনের কথা বলছেন। এক ধরনের কথা বলছেন যে তেলের দাম যদি বাড়ানো না হয়, তাহলে তেল পার্শ্ববর্তী দেশে চোরাচালান আকারে চলে যেতে পারে, একটা কথা বলা হচ্ছে। আর একটা আবার এর বিপরীত মতটা হলো যে তেলের দাম যদি বাড়ানো হয়, যারা এর মধ্যে প্রচুর স্টক করেছেন তাদের পোয়াবানো, তাদের তেল স্টক করাটা জাস্টিফাইড হয়ে যাবে, তারা ভাববে এটা ভালো কাজ করেছে, অনেক মুনাফা হবে। তো এর মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা দাম বাড়াবে না। এই সিদ্ধান্তটাকে আপনি মানে কিভাবে দেখেন? এই সিদ্ধান্তটা আমি সঠিক মনে করি এই কারণেই, ভারতে তেলের দাম বেশি, আমাদের দেশ থেকে তেল সবসময় পাচার হয়, এবং এই পাচার হয়েই আমরা কিন্তু ম্যানেজ করি। তো সুতরাং ওইটার কারণে যদি তেলের দাম বাড়ায় দেন, মানুষ আরো বেশি স্টক করবে, আরো বেশি আতঙ্কিত হবে যে এই তো বোধহয় তেলের সংকট হয়ে গেছে, দাম সরকার দিতে পারতেছে না, দাম বাড়ায় দিচ্ছে, সুতরাং আরো স্টক করো, আরো স্টক করো। আমার বক্তব্য একটা, আপনারা ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB যেখান থেকে পারুক, বা বিদেশি যে কোনো জায়গায় লোন করে হলেও, স্পট মার্কেট থেকে তেল কিনে হলেও, আমি তো দেখতেছি তেল ক্রাইসিস নাই। এই যে 5টা জাহাজ আসে পড়বে বাংলাদেশে, তেল রাখবে কোথায়, স্টক করবে কোথায়? তেল তো সাফিসিয়েন্ট সাপ্লাই দিবে। আমাদের এখন যেটা হয়েছে যে অকটেন এবং ডিজেল, এই অকটেন এবং পেট্রোল আমাদের তো দেশেই তৈরি হয় বাই প্রোডাক্ট হিসাবে। এখানে আপনার গ্যাস যে পরিশোধন করে, এইটা একটু স্লো হয়ে গেছে। এই জন্য তেল আমাদের ধরেন 8-10 দিনের স্টক আছে, বাড়তি আছে, মজুত আছে। তো অর্থাৎ 10 দিন চললে তেল শর্ট হবে, এটা ঠিক। তো সুতরাং তেল তো আসতেছে, অলরেডি আসছে এবং আসতেছে, তেলের তো সংকট হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না। সুতরাং এই তেল সংকট, এই যে ধরেন এই যে শিক্ষা প্রতিষ্ঠানে বলা হয়েছে যে সপ্তাহে 3 দিন বন্ধ দেওয়া যায়, হ্যাঁ বন্ধ দেওয়া যায়। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, এটা অনেকেই কিন্তু এই প্রশ্নটা করতেছে আমাদেরকে। এটার নানা রকম সমস্যা দাঁড়াবে, নানা রকম সমস্যা। এক হচ্ছে ধরেন ইংরেজি স্কুলগুলা, যারা বিদেশের সাথে সিলেবাসে পড়ে, তারা কিন্তু এটা মানবে না। যেমন আমার 2 নাতি পড়ে মেয়ের ঘরে, তারা ছাত্রই বলতেছে
তাই আমাদের এরা তো মানবে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে তাহলে তো ওই বিদেশের যে সাথে যে কোঅর্ডিনেশন ওটা ফেল করবে, এক। দুই হচ্ছে আপনি যে জুমে কথা বলবেন, 3 দিন ছুটি, একদিন ক্লাস হবে আর একদিন জুমে বাসায় বসে কথা বলবে। আপনি বলেন তো, বাংলাদেশে গ্রামে 80% লোক বাস করে। আপনি কারেন্ট যদি, অর্থাৎ বিদ্যুৎ যদি না থাকে, তাহলে তার জুমে ক্লাস করতে পারবে? আর সব লোকের হাতে কি অ্যান্ড্রয়েড ফোন আছে? জুমে কথা বলবে কি করে? হ্যাঁ, বলেন আপনি। তখন হবে কি, দেখা যাবে যে ওই ধরেন যদি খুব বেশি শিক্ষা প্রতিষ্ঠান সিরিয়াস হয়, তখন বলবে যে তোমরা স্কুলে আসো, 4-5টা অ্যান্ড্রয়েড ফোন লাগাই দিবে জুমে কথা বলার জন্য। কিন্তু কারেন্ট যদি না থাকে কি করবে ডাক্তার বলেন? জুম তো চলবে না। হ্যাঁ, অর্থাৎ শহর এবং গ্রামের আরো ব্যবধান তৈরি হয়ে যাবে এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়তে পারে। হ্যাঁ, সুতরাং এই পথে যাওয়া মোটেই উচিত না। আর এইটা যখন কার্যকরী করবেন, তখন কিন্তু ওই তেলের ক্রাইসিস আরো বাড়বে। এটা কিন্তু ইনফ্লুয়েন্স করবে যে এই পেট্রোল পাম্পওয়ালা, পেট্রোলাররা যারা তেল ব্ল্যাক মার্কেটিং করতেছে, তেল পাচার হওয়া, এগুলো আরো বেশি হবে। কারণ মানুষের ভিতরে আরো টেনশন তৈরি হবে যে দেখো তেলের ক্রাইসিসের কারণে, আসলে মুখে যা বলতেছে সরকার, আসলে তেলের ঘাটতি হওয়ার কারণে স্কুল বন্ধ করে দিতেছে, স্কুল কমায় দিতেছে। সুতরাং তেল আরো স্টক করো, আরো স্টক করো, এরকম একটা আরো ক্রাইসিস তৈরি হবে। শিক্ষা ক্ষেত্রে কোনো লাভ হবে না। আমরা শিক্ষা, করোনাকালেও তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করি নাই, এখন কেন বন্ধ হবে? তেলের ক্রাইসিস তো নাই বাংলাদেশে। এটা মানুষের ভিতরে একটা টেনশন তৈরি হয়ে গেছে। আমি আগেও বলছি, এখনো বলছি যে মানুষের ভিতরে টেনশন তৈরি করা হয়েছে ওই রেশনিং করে, তেল রেশনিং করা। এবং সবসময় বলা হচ্ছে যে তেল সংকট নাই, তেল মজুত আছে। তাহলে আপনি ওপেন করে দেন না কেন? তেল ওপেন করে দেন না কেন? আর তো আপনি একদিকে বলছেন তেল মজুত আছে, তেল সংকট নাই, আবার তাহলে ওটা কেন ওপেন করে দেন না? ওপেন করে দেন না, তেল নিয়ে যাক না, তেল তো আসতেছে, তেল আসুক। নাই আমরা 5-7 দিনের ভিতরে শিপ ইতিমধ্যে কিন্তু 2-3টে এসে পড়ছে। তারপরে আপনার স্পট মার্কেট থেকেও আচ্ছা, তেল নিয়ে আসতেছে। আরেকটা কথা আজিজ ভাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নিয়েছেন, এবং কেবল উনিই না, বাংলাদেশের কোনো মন্ত্রীর এই প্রথম, সরকারের কোনো প্রতিনিধির এই প্রথম বিদেশ সফর, সেটা ভারতে হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে উনি নাকি যে এখানে অনেক কিছু আলোচনা করবেন বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের যে গঙ্গা চুক্তি যেটা আছে, যেটা নাকি মেয়াদ এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করবেন। এবং এই ফাঁকে একটা এজেন্ডা আছে যে তেল নিয়ে আলোচনা করবেন, যে আমরা ভারত থেকেও তেল পেতে পারি কিনা, এবং সেটা ভারত থেকে তেল পেলে আমাদের একটু সুবিধাও হয়, কারণ ওটা আপনার ওই পাইপ লাইনের মাধ্যমে আসে, পরিবহন খরচও কমে যায় অনেক। তো এটা হচ্ছে, আপনার কি মনে হয় ওনার এই সফর বিশেষ করে তেলের ক্ষেত্রে আমাদের জন্য কোনো সুবিধা বয়ে আনতে পারে? না, দেখেন, আসিফ বইয়ের কথা মনে পড়লো। আসিফ ভাইয়া বলছিল যে ডিপ স্টেট তাদেরকে 28 সাল পর্যন্ত, আওয়ামী লীগের টেনিয়র পর্যন্ত 29, ক্ষমতায় যেতে, 29। 29 সাল পর্যন্ত ক্ষমতায় হ্যাঁ। থাকতে পরামর্শ দিয়েছিল। উনি তো জি। তখন ওই সরকারের মধ্যেই ছিলেন। তিনি ছিলেন কিনা আমার সন্দেহ হয়, তিনি হয়তো ছিলেন, কারণ তিনি তো অত্যন্ত পারদর্শী লোক। তিনি আমেরিকান সিটিজেন, যদিও তিনি এটা অস্বীকার করেন। হ্যাঁ, অথচ আমার কাছে ডকুমেন্ট আছে তিনি আমেরিকান সিটিজেন, এতে কোনো সন্দেহ নাই। এবং 2 নম্বরই করেও রেখেছেন উনি। তো যাই হোক, এখন উনি তো অত্যন্ত বিতর্কিত। ধরেন ওনাকে হায়ার করে আনেছে ইউনিস সরকার, এখন তো ইউনিসের কাছ থেকেও ছুটে গেছে। উনি যে কি করবেন গিয়ে, ভারতে গিয়ে কি করবেন আমি তো জানি না। উনি তো ওনার দেশে যাওয়া উচিত, কারণ ভারত তো তেল দিতে চেয়েছে। এখন আমেরিকায় যে চিঠি দিয়েছে, আমেরিকা যাক, আমেরিকার সিটিজেন আমেরিকায় যায়, আমেরিকাকে কনভিন্স করুক যে রাশিয়ার থেকে যে ভারত তেল নিবে, তুমি তেল বাড়ায় দাও, আমরা ওটা তেল নেব। উনি ভারতে যা কি করবেন? ভারতের গঙ্গা চুক্তির কি করবেন? তিস্তা চুক্তির কি করবেন? ওটা তো ভারতের আলাদা। তারপরে আপনি জানেন তো, ট্রান্সশিপমেন্ট ভারত বাতিল করছে। হ্যাঁ, আমরা তো ট্রানজিটের নামে করিডোর দিয়ে রাখছি ভারতকে, আমি লিখেছিও, করিডোর লিড দিছে, সেটার কি হবে? আপনার ট্রান্সশিপমেন্ট তারা ভারতের ইন্টারেস্টে তারা বাতিল করে দিল, কিন্তু করিডোর বাতিল করবে না কেন? আপনি তো জানেন তো, কলকাতা থেকে আপনার ট্রানজিট নিয়ে 7 সিস্টারে আপনার পণ্যবাহী ট্রাক টুক যাবে এবং তাদেরকে করিডোর দেওয়া হবে আমাদের এই 3 বিঘার মতো।
তো এটা আমাদের জন্য রিস্কি না? ভারত যদি চিকেন নেকে হামলা করে, ভারত যদি সেভেন সিস্টার অস্থিরতা তৈরি হয়, তাহলে এই যে করিডোর, এই করিডোর তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির সম্মুখীন হবে। এগুলো হলো বড় সমস্যা, এগুলো দেখবে না। এবং উনি আজ পর্যন্ত বলেন তো দেখি, উনি গোপনে গোপনে কি করেছেন জানি না, ওনার দ্বারা বাংলাদেশে উনি উপদেষ্টা যখন ছিল এবং এখন যে মন্ত্রী আছে, উনি কোনো একটা পজিটিভ কাজ করেছে বলে আমার কাছে মনে হয় না। উনি ভিতরে ভিতরে হয়তো কোনো আউলিয়া লাগাইছে, এটা হইতে পারে, কিন্তু পজিটিভ কোনো কাজ করেছে বলে উনি আমি জানি না। এবং ওনাকে কেন মন্ত্রী বানানো হলো, ফরেন মিনিস্টার, এটাও কিন্তু পরিষ্কার না। আমি কেন পরিষ্কার, ওনার কি যোগ্যতা? উনি তো বিতর্কিত লোক। উনি লতিফুর রহমান সাহেবের সময় পিএস ছিল, তো তখন তো ফরেন মিনিস্ট্রির এক নারীকে তার স্বামী পরকীয়া ছিল, তার গুলি করে মারে ফেলছে, দুইজনে স্বামী স্ত্রী আত্মহত্যা করছে, উনি পালায় আমেরিকায় চলে গেছে। এই ধরনের ক্রিমিনাল লোককে তো বাংলাদেশের জায়গায় দেওয়া উচিত না। তিনি ভারতে বাংলাদেশের পক্ষে গেছে, কি জন্য পাঠাইছে, কি করবে, ওকে তো বোঝা মুশকিল। এবং আসিফ ভুঁইয়ার মতো কোন ডিপ স্টেটের কাজ করতে চাচ্ছে কিনা, ক্রিমিনালের কাজে পারদর্শী থাকে, উনি ভালো কিছু করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। বলেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। আপনার ধন্যবাদ। তেল নিয়ে আলোচনা আমাদের ডিপ স্টেটে চলে আসলো, এবং আমরা অবধারিত ভাবে খলিল সাহেবকেও মানে আপনাকে এড়িয়ে যেতে পারলাম না। উনি আমাদের মাথার উপর এমন ভাবে চেপে আছেন যে আমাদের ভাগ্য, আমাদের আগামী ভবিষ্যৎ অনেক কিছু ওনার উপর নির্ভর করছে, যাকে আপনি নিজে কি টাইপের লোক মনে করছেন। আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে। আমি এটাও মনে করি, আপনার সঙ্গে আমি একমত, যে সরকার উচিত হবে যে কেন খলিল সাহেবকে নেওয়াটা মন্ত্রিসভায় অপরিহার্য ছিল, এই বিষয়ে সরকার একটা ব্যাখ্যা দিবে। মানে এই ব্যাখ্যা যতদিন আমরা না অবশ্যই। পাবো, ততদিন কিন্তু আমাদের মনে এই সন্দেহ দানা বাঁধতেই থাকবে এবং ধীরে ধীরে বড় হতে থাকবে। আমরা সরকারকে পছন্দ করতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সেই সঙ্গে সরকারের ব্যাপারে যে সমস্ত প্রশ্ন আছে, সেই সমস্ত বিষয়ে আমরা কিন্তু খোলা সময় ধরে ইরানে আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং এরই মধ্যে সারা দুনিয়া এই যুদ্ধের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি কেবল ইরানেই হচ্ছে না, আশেপাশের দেশগুলোতে হচ্ছে, এবং এশিয়ার দেশগুলোতে বেশি হচ্ছে। আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এখানে জ্বালানি তেলের জন্য পাম্পগুলোর সামনে বিশাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই লাইন কিন্তু এশিয়ার অনেক দেশেই হচ্ছে। যুক্তরাষ্ট্রেও তেলের দাম অনেক বেড়ে গেছে, মানে আরামে কেউ নেই। কিন্তু এখন যুদ্ধের ফল কি হবে? আমরা একদম শুরু থেকেই বলছিলাম এটা একটা অসম যুদ্ধ। অসম যুদ্ধ এই কারণে যে অস্ত্রশস্ত্রের দিক দিয়ে ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্রের যে কোনো একটা দেশের তুলনাতেও ইরানের অস্ত্রশস্ত্র কম, এবং এই দুটো দেশেরই পারমাণবিক অস্ত্র আছে। ইরানের পারমাণবিক অস্ত্র আছে বলে এখনও কেউ বলেনি, ইরান নিজেও বলেনি, বাট ইরানের পারমাণবিক সরঞ্জাম আছে। কাজে এই যুদ্ধে ইরানের জয়ের সম্ভাবনা কম, এটা যেমন ঠিক, তেমনি আরেকটা বিষয় হলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানকে হয়তো ধ্বংস করতে পারবে, ইরানের ক্ষতি করতে পারবে, কিন্তু ইরানকে জয় করতে পারবে এরকম সম্ভাবনাও কিন্তু যারা নাকি প্রকৃত রাষ্ট্রনায়ক যারা আছেন, রাষ্ট্রনীতি নিয়ে যারা কাজ করেন, সমরবিদ যারা আছেন, তারা কিন্তু সবাই বলেছেন যে ইরানকে জয় করা আসলে প্রায় অসম্ভব। জয় বলতে এটাই বোঝায় যে আপনি উপরে থেকে আকাশ থেকে এসে বোমা ফেললেন, 2-3টা বিল্ডিং ভেঙে গেল, ক্ষতি হলো, কিছু লোক মরল, এটা ক্ষয়ক্ষতি। কিন্তু জয়টা হবে তখন যখন নাকি আপনার সেনাবাহিনী যে দেশটাকে জয় করতে চান, সেই দেশের মাটিতে আপনার সেনাবাহিনীর পা পড়বে। এটা হলো জয়ের ঘটনা। তো এখন এই জয়ের আশায় ট্রাম্প এরই মধ্যে প্রায় 3000 সৈন্য কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে, এবং এটা একটা হাস্যকর প্রচেষ্টা। এই জন্য যে এই 3000 সৈন্যকে মোকাবেলা করার জন্য ইরানে প্রায় 10 লাখ সৈন্য আছে। তো এগুলো যা হোক নানা ধরনের কর্মকাণ্ড চলছে, এবং ট্রাম্প যুদ্ধের প্রথম দিন থেকে বলছে আমরা যুদ্ধে জিতে গেছি, এই জিতলাম বলে এই আজকেই দেখবেন কালকেই দেখবেন, এরকম করতে করতে কিন্তু ওনার আজকাল আর গত 1 মাস ধরেই আসছে না। এখন দেখলাম আজকে আবার যে
ইসরায়েলের যিনি নেতানিয়াহু আছেন উনি বলতেছেন যে যুদ্ধের অর্ধেক জয় হয়ে গেছে, অর্ধেকেরও বেশি জয় হয়েছে। তার মানে অর্ধেকের বেশি জয় হওয়ার অর্থ কী? তার মানে আরও 1 মাস চলবে। যে যুদ্ধ নাকি ট্রাম্প শুরুতে ভেবেছিলেন যে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা এখন 3 মাসেও শেষ হয় কিনা দেখেন। তো এগুলো নিয়ে হিসাব নিকাশও চলছে। অলরেডি ট্রাম্পের লোকজন যারা আছে তারা তো প্রায় প্রতিদিনই ব্রিফিং করেন, এবং ব্রিফিং করতে যে তারা অনেক কিছু বলছেন যে এটা খুব সহজ, আমরা প্রায় জিতে গেছি, ওদের অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। যেমন আপনার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ, এই যে চিফ অফ স্টাফের যে চেয়ারম্যান আছেন ড্যান কিং, তিনি একটা বিবৃতি দিয়েছেন কালকে যে গত 30 দিনে ইরানের 11,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং নৌবাহিনীর 150টি জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এখন ভাবেন, যদি একটা দেশের 11,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়ে থাকে এবং যদি সেই হামলা সফল হয়ে থাকে, তাহলে তো ওই দেশটার কিছু অবশিষ্ট থাকার কথা না। তাহলে ওই দেশটা পাল্টা আঘাত কীভাবে করছে? এগুলো বাগাড়ম্বর আছে, কোনো সন্দেহ নাই। এই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন তিনি আবার বলতেছেন যে ইরান উনিও গতকালকে দেখলাম ব্রিফিং করেছেন, এবং সে ব্রিফিং উনি বলতেছেন যে ইরান যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্র সেখানে আরও জোরালো অভিযান চালাবে। তার মানে এগুলো হুমকির পর্যায়ে যেন আছে মনে হচ্ছে এইগুলি। এবং উনি আবার প্রেসিডেন্টকে প্রশংসা করছেন যে তার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সব কাজ করছেন যা এর আগে অন্য কোনো প্রেসিডেন্ট করার সাহস দেখাননি। এই হলো গিয়ে ঘটনা। এখন মানে আমরা যদি হিসেব করি যে আসলে এখান থেকে যুক্তরাষ্ট্রের লাভটা কী হলো, এই যুদ্ধের যে 1 মাস পরে যদি আমরা হিসাব নিকাশ করতে বসি যুক্তরাষ্ট্রের লাভটা কী হয়েছে, এক হিসেবে দেখা গেছে তাদের প্রতিদিন প্রায় $2 বিলিয়ন এই যুদ্ধের কারণে $2 বিলিয়ন কিন্তু অস্ত্রশস্ত্রই তারা এখানে প্রয়োগ করেছে। এবং এরই মধ্যে আপনারা জানেন যে পেন্টাগন কিন্তু অলরেডি গভর্নমেন্টের কাছে আরও $200 বিলিয়ন চেয়েছে যে যুদ্ধের ব্যয়কে নির্বাহ করার জন্য। এবং এই যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে তার প্রতিক্রিয়া কিন্তু অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্রে পড়েছে। 29 তারিখে বিশাল একটা সারা দেশে মানে বিশাল একটা ক্যাম্পেইন হয়েছে যে নো কিংস, একটা ক্যাম্পেইন ওরা আগেও করেছিল একবার, এবার একটা আরও বিশাল, এবং সেই তার ভিডিও কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা ট্রাম্পের সমালোচনা কীভাবে করছে। এবং এটা দেখার পর যারা যুক্তরাষ্ট্রে যারা রাজনীতি সচেতন ব্যক্তি আছেন, যারা রাজনীতি বিশ্লেষক আছেন, তারা এটাও বলছেন যে সামনে যে মধ্যবর্তী নির্বাচনটা আছে যুক্তরাষ্ট্রে, সেখানে এই সমস্ত ঘটনা প্রবাহ রিপাবলিকানদের জন্য বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এবং আগামীতে যে কংগ্রেস হবে সেই কংগ্রেসে হয়তো রিপাবলিকানদের এখনও তো তাদের প্রাধান্য আছে, এটা হয়তো অনেক কমে যেতে পারে। এগুলো বলছে লোকে, কী হবে বলা বড় কঠিন। তবে ওখানকার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের মধ্যে এক ধরনের মানে বিতৃষ্ণা, বিরক্তি চলে এসেছে ট্রাম্পের উপর। আমরা যদি সব মিলিয়ে ভাবি যে 1 মাস পরে আসলে কি হলো, প্রথমে ভেবেছিল যুক্তরাষ্ট্র তারা ইরানকে দখল করে নেবে, এখন দেখা যাচ্ছে তারা বোধহয় লক্ষ্য চেঞ্জ করেছে, এখন তারা হরমুজ প্রণালী দখল করতে চায়। ইরান নিয়ে আর তারা মাথায় ঘামাচ্ছে না। এই হরমুজ প্রণালী নিজেদের দখলে আনতে না পারার কারণে ট্রাম্প কতটা বিরক্ত হয়েছেন তার একটা নমুনা দেখা গেল যে ওনার যে ট্রুথ সোশ্যাল আছে নিজের মালিকানাধীন, উনি আবার অন্যগুলি ব্যবহার করেন না, সেখানে কিন্তু উনি এই ইউরোপিয়ান দেশগুলোর উপর, ন্যাটোর উপর খুব ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে তাদের উপর খুব ক্ষেপে গেছে। ক্ষেপে যে তিনি লিখেছেন যে আমরা তাদের কাউকে সাহায্য করব না, এখন আপনাদের যদি ওখান থেকে তেল আনতে হয় তাহলে আপনাদের নিজেদের আনতে হবে। মানে উনি বেসিক্যালি যুক্তরাজ্য, তারপরে আপনার এই ফ্রান্স, এই সমস্ত দেশের উপর ওনার খুব ঝেড়েছেন আর কি। এবং উনি লিখেছেন নিজেদের লড়াই নিজেদেরই শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে সেখানে থাকবে না, যেমন তোমরা আমাদের জন্য ছিলে না। যুক্তরাষ্ট্র কিন্তু হরমুজ প্রণালীকে দখলে নেওয়ার জন্য এই ইউরোপিয়ান কান্ট্রিগুলির কাছে হেল্প চেয়েছিল, এবং ইউরোপিয়ান এই কান্ট্রিগুলি বলেছিল এটা আমাদের যুদ্ধ না, এটা আপনার কাজ আপনি করেন। মোটামুটি খেপা। এবং সেখানে উনি আবার নিচের দিকে উনি যে পোস্ট যেটা দিয়েছেন তো নিচের দিকে উনি লিখেছেন এই যে নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন, মানে যুক্তরাষ্ট্র তাদেরকে হেল্প করবে না। যাই হোক, এরকম হুমকি টুমকি দেওয়াতে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কতটুকু
ব্যথিত হয়েছে অথবা আতঙ্কিত হয়েছে এটা বলা বড় কঠিন, কারণ তারা এটা নিয়ে কোনো পাত্তাই দেয়নি। বরঞ্চ আমেরিকা থেকে ইসরায়েলের দিকে একটা সামরিক সরঞ্জাম বোঝায় একটা বিমান, একটা একাধিক বিমান যুক্তরাষ্ট্রে পাঠাতে চেয়েছিল। সেই বিমানগুলো ফ্রান্সের আকাশের উপর দিয়ে যাবে এটা ফ্রান্স অনুমোদন করেনি। ফ্রান্স বলেছে যে অস্ত্রবাহী এই বিমানগুলো, এই প্লেনগুলো আমাদের আকাশের উপর দিয়ে যেতে পারবে না। এটাও কিন্তু ট্রাম্পের জন্য একটা মানে বড় ধরনের আঘাত, এবং ট্রাম্প এতে অপমানিত বোধ করছেন। এবং ট্রাম্প বলেছেন যে এটা ফ্রান্স খুবই তাদের প্রতি অসহায়ক আচরণ করেছে। এবং তারপরে উনি পোস্টে এমনভাবে শেষ করেছেন, লিখেছেন যে যুক্তরাষ্ট্র এটা মনে রাখবে। মানে মোটামুটি এলোমেলো আচরণ কিন্তু ট্রাম্প শুরু করেছে। এবং ট্রাম্প কিন্তু যাদের কাছ থেকে আগে বিনা বাক্যবে সমর্থন পেতেন, তারাও কিন্তু ট্রাম্পকে এখন আর সমর্থন করছে না। এখন আমরা যদি 1 মাস পরে যে একটা হিসেব কষি যে কী ছিল আগের অবস্থা এবং কি হলো আগে। আপনারা জানেন এই যে হরমুজ প্রণালীকে নিয়ে এখন এত কথা বলা হচ্ছে, এই হরমুজ প্রণালী কিন্তু এই যুদ্ধ শুরুর আগে উন্মুক্ত ছিল, সবার জন্যই উন্মুক্ত ছিল, এটাকে কেউ নিয়ন্ত্রণ করতো না। এখন কি হচ্ছে, এখন এটাকে ইরান নিয়ন্ত্রণ করতেছে। বলা হচ্ছে ইরান নাকি এখান থেকে এখন টোল তুলবে, এবং যদি প্রতি ব্যারেলে যদি $1 করে টোল তারা নেওয়া শুরু করে, তাহলে তো ইরানের এই যুদ্ধের খরচ উঠে যাবে এখনই, খুব একটা ক্ষতি ইরানের কিন্তু হবে না। তার মানে যে জিনিসটা আগে ওপেন ছিল সেই জিনিসটা এখন কিন্তু কন্ট্রোল বাই ইরান হচ্ছে, ইরান এটাকে এখন কন্ট্রোল করা শুরু করেছে। এই হলো যুক্তরাষ্ট্রের লাভ। আগে যুদ্ধের আগে ইরানের তেল যাতে পৃথিবীর অন্য কেউ কিনতে না পারে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, যে কেউ ইরানের তেল কিনতে পারবে না, কিনলে তোমার উপরে আমি খেপে যাবো, অমুক হবো তমুক হবো। কিন্তু সেই নিষেধাজ্ঞা কিন্তু এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র কিন্তু তুলে নিয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের লাভটা কী হলো? আবার ধরেন ইরান আগে কি বলতো যে আমরা পারমাণবিক অস্ত্র বানাচ্ছি না, ওনাদের কাছে পারমাণবিক সরঞ্জাম ছিল কিন্তু ওটাতে অস্ত্র তারা বানাচ্ছিলেন না। এবং এটা নিয়ে আন্তর্জাতিক যা নাকি পারমাণবিক সংস্থা আছে তারা এসে চেক করে গেছে, ভিজিট করে গেছে, এবং তারাও বলেছে তাদের কাছে ইউরেনিয়াম আছে, বাট তারা সেটা অস্ত্র বানাচ্ছে না। ইরান বলছিল আমরা কখনোই বানাবো না বলেছিল। যুদ্ধের পর কি হলো? যুদ্ধের পর ইরান ঘোষণা করলো আমরা এখন পারমাণবিক অস্ত্র বানাবো। তার মানে আগে যেখানে ছিল সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টা কিন্তু আরও খারাপের দিকে গেল। আপনারা জানেন যে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, কাতার, বাহরাইন, অথবা আপনার এই আরও যদি গালফ যে কান্ট্রিগুলো আছে, ইউএই, এগুলোতে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক স্থাপনা ছিল, বেজ ছিল। হ্যাঁ, এখানে রাডার সম্বলিত অনেক বেজ ছিল, অনেক বড় বড় অস্ত্র ছিল। এগুলো ছিল যুক্তরাষ্ট্রের একটা সম্পদ এই অর্থে যে এগুলো দিয়েই কিন্তু তারা পুরো এলাকাটাকে মনিটরিং করতে পারতো, পুরো এলাকাটাকে উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতো। এগুলো যুক্তরাষ্ট্রের সম্পদগুলো, সেই যে সম্পদগুলো সেগুলো এখন যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান কিন্তু বেছে বেছে এগুলোর উপরে অ্যাটাক করছে। এখন যুক্তরাষ্ট্রের জন্য এটা হলো একটা মাথা ব্যথা। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে ঝামেলাগুলো হতো, যে ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদের যে মূল্যস্ফীতিটা ছিল সেটা কিন্তু নিম্নগামী ছিল, এখন সেই মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে, মানে ঊর্ধ্বগামী হচ্ছে। তো ট্রাম্প পেলেনটা কি? সবচেয়ে বড় কথা, ট্রাম্পের সরাসরি যেটা অর্জন আমি বলবো সেটা হলো সারা দুনিয়ায় এই নির্বাচনের আগেও কিন্তু প্রথমবার নির্বাচনের পরে এইবার দ্বিতীয়বার নির্বাচনের আগে তার একটা ইমেজ ছিল যে উনি যুদ্ধ থামান, যুদ্ধ করেন না। উনি নিজেও বলতেন, উনি নোবেল শান্তি পুরস্কারও চেয়েছিলেন এই জন্য যে উনি শান্তির জন্য অনেক কাজ করছেন, যুদ্ধ উনি থামান। কিন্তু তার সেই মানে আপনার যুদ্ধ বিরোধী যে ইমেজটা ছিল সেটা একেবারেই ধ্বংস হয়ে গেছে। এখন উনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসাবে অলরেডি খ্যাতি পেয়ে গেছেন। তার পাগলামি বেড়ে গেছে, তাকে নিয়ে প্রতিনিয়ত মিমস হচ্ছে, ট্রল হচ্ছে, এগুলো আমরা দেখছি। এবং কেউ কেউ দেখলাম তাকে হিটলারের সঙ্গে তুলনা করছে। এখন সবশেষ প্রশ্ন হলো যে এরকম লেজে গোবরের অবস্থায়
যুক্তরাষ্ট্রকে তাহলে যাদের জয়টাকে নিশ্চিত করার জন্য, অনেকে বলছেন এই ধরনের কথা বলছেন, এই জয়টাকে নিশ্চিত করার জন্য ট্রাম্প হয়তো বা ইরানে তার পারমাণবিক বোমাও কিন্তু ফেলতে পারে। এ ধরনের আশঙ্কা আদৌ আছে কি না যুক্তিগ্রাহ্যভাবে চিন্তা করলে থাকার কথা না। এই কারণে যদি ইরানে পারমাণবিক বোমা ফেলেন উনি, তাহলে তার প্রতিক্রিয়া কিন্তু এই সৌদি আরব অথবা ওমান এই সমস্ত দেশের উপরে কিন্তু পড়বে, ওখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য অনেক দেশের উপরে কিন্তু পড়বে। কারণ পারমাণবিক তেজস্ক্রিয়া যেটা আছে সেটা কিন্তু খালি এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, এটা কিন্তু ছড়িয়ে পড়ে। তো এই সমস্ত মিত্র দেশগুলো তারা সেটাকে মেনে নেবে কি না, এটা নিয়েও কিন্তু একটা ঝামেলা আছে। কিন্তু সেটা যে তারা করবে এই সমূহ এই ধরনের সম্ভাবনা একটু কম। কিন্তু অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র এমনও হতে পারে ইসরায়েলের মাধ্যমে এটা ফেলতে পারেন। এখন কী হবে এটা বড় কঠিন। তবে যা কিছুই হোক না কেন, যুক্তরাষ্ট্র বলেন, ইরান বলেন, ইসরায়েল বলেন, এমনকি সারা দুনিয়া বলেন, এটা সবার জন্যই হবে খুবই নেতিবাচক এবং খুবই ভয়াবহ। তারপরও উৎসর্গ করলাম। কেন করলাম সেই কাহিনী আপনাদেরকে বলছি। আমি দীর্ঘদিন ধরে পত্রিকার জন্য উপসম্পাদকীয় লিখি। সে 2009 সন থেকে লিখছি অ্যাজ এ কন্ট্রিবিউটর এডিটর হিসেবে বা সাংবাদিক হিসেবে। আর এর আগে যখন চাকরি করতাম তখন লিখতাম। তো 2009 সন থেকে এখন পর্যন্ত লিখছি। এখন কালের কণ্ঠে লিখি, দৈনিক কালের কণ্ঠে। প্রতি বুধবারে ওদের যে ফার্স্ট সাব এডিটোরিয়াল, ওটা আমার লেখা। প্রতি সপ্তাহে আমি এটা লিখি। তো এই সপ্তাহে যেটা লিখলাম সেটা হলো এই বালেন্দ্র সেই বালেন্দ্র নয়। ওটা লিখতে গিয়ে আমি মূলত যে বিষয়টা লিখেছি, আমার কাছে মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। প্রথম হলো যে বাংলাদেশের মতন করে নেপালেও একটা অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন এবং 17-18 মাস ধরে দেশটাকে শোষণ করেছেন, ঠিক একইভাবে শ্রীলঙ্কাতে তাদের যে প্রধান সাবেক বিচারপতি, এক ভদ্র মহিলা সুশীলা কার্কি, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন এবং 3 মাসের মধ্যে 90 ডেজের মধ্যে তিনি নির্বাচন করে দিয়েছেন। দ্বিতীয়ত হলো যে ওখানে যারা আন্দোলন করেছেন, লড়াই সংগ্রাম করেছেন, জেএনজি যারা, তারা ওই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করেননি। বাংলাদেশে যে সকল জেএনজির বা সমন্বয়কের বা ধরেন এনসিপির যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে আজে বাজে সব রিপোর্ট আসছে, চাঁদাবাজি, মাস্তানি, ঘুষ, দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ বদলি, এমন কোনো এখনো কুকর্ম নাই যেটা আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দল করেনি বা করেছে, সেগুলো এই এনসিপি বা সমন্বয়করা করেনি। বরং মবের নামে তারা যে কাজগুলো করেছে, এত মন্দ কিছু কাজ করেছে যেগুলো অতীতে বাংলাদেশে কখনো হয়নি। তো এই কাজগুলো নেপালের যারা বিপ্লবী তারা করেনি, বরং সেক্ষেত্রে বাংলাদেশের সরকারের যে ব্যর্থতা, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, এখানে যে বিশৃঙ্খলা এবং এখানে বিপ্লবীদের ব্যাপারে বা গণঅভ্যুত্থানকারীদের ব্যাপারে যে সকল দুর্নাম হচ্ছিল, বদনাম হচ্ছিল, এগুলো দেখে নেপালের যারা লোকজন তারা সি করতেছিল, এইভাবে কোনো লোক হয়? তখন তারা বলেই বসলো যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি, এটিকে বাংলাদেশ হতে দেব না। বিশ্বাস করেন, এটা আমাদের জন্য একটা বিশাল অপমান, মারাত্মক অপমান। তো সেই অপমানের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফেলে, আমাদের বিপ্লবীদের মধ্যে যাদের ক্রিমিনাল মাইন্ড ছিল তারা নিজেরা শেষ হয়েছে, আর এই বিপ্লবীদের মধ্যে যারা ভালো মাইন্ড ছিল, ভালো ক্যারেক্টারিস্টিক ছিল, তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আজকে বাংলাদেশে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। এবং এই জটিল পরিস্থিতিতে নতুন একটা সরকার ক্ষমতায় এসছে এবং ক্ষমতার প্রথম দিন থেকে আমার কাছে কোনো লক্ষণ ভালো মনে হচ্ছে না। যা কিছু হচ্ছে, অভিনয় হচ্ছে, অতি ভালো মানুষই হচ্ছে, লোক দেখানো কর্মকাণ্ড হচ্ছে, হাততালি পাওয়ার কাজ হচ্ছে, কিন্তু মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেই মৌলিক বিষয়গুলোর দিকে সরকার এখনো পর্যন্ত এগুচ্ছে না। আর এগোনোর চেষ্টা করলেও তারা খুব বেশি সফল হবে বলে মনে হচ্ছে না। একে তো 2014 সন থেকে আওয়ামী লীগের যে অব্যাহত যে অন্যায়, অবিচার,
জুলুম, তার সঙ্গে সঙ্গে গত 17 মাসে সেটার যে কন্টিনিউশন, এবং তার সঙ্গে এই যে ইলেকশনের পরে বিএনপি এবং জামাতের যে সকল মন্দ লোক রয়েছে তাদের যে বাড়াবাড়ি, সব মিলিয়ে ইরান যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, দেশের অর্থনৈতিক দুরবস্থা, এগুলি মিলে একটা আলু ভর্তা তৈরি হয়ে গেছে, বিষময়। মানে ধরুন পৃথিবীর সবচেয়ে ভেনম, সাপের বিষ, এই বিষ দিয়ে যদি আপনাকে একটা ভর্তা বানিয়ে দেওয়া হয়, ওটা খেলে আপনার অবস্থা কি হবে? এখন পুরো সিস্টেমটা এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে যে এখন এখানে আপনার সারা অঙ্গে আপনার পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধ, কি করবেন আপনি? ফলে কি হলো, এরকম একটা অবস্থায় মানুষ যখন পড়ে, বিশেষ করে আমাদের মতো মানুষ যারা একটু লেখাপড়া করতে চায়, চিন্তা ভাবনা করতে চায়, তারা পৃথিবীর কোন কোন দেশে ভালো কি হলো ওগুলো নিয়ে সময় কাটায়। আর এরই ধারাবাহিকতায় নেপালের যে প্রধানমন্ত্রী জনাব বালেন্দ্র শাহ, তাকে নিয়ে একটা লেখা লিখলাম। এই বালেন্দ্র সেই বালেন্দ্র নয়। তো সেই লেখা লিখতে গিয়ে যা জানলাম সেটি হলো যে তিনি এখন, তার যে বয়স, 1990 সনে তার জন্ম, প্রধানমন্ত্রীর জন্ম, তার বয়স 36 ইয়ার্স। আজ থেকে 4 বছর আগে, মানে 2022 সনে তিনি প্রথম, মানে আজকে যেমন ঢাকার, যদি অবিভক্ত ঢাকার মেয়র হন, ওইভাবে কলম্বো, যে কলম্বো না, নেপালের রাজধানী যে কাঠমান্ডু, সেই কাঠমান্ডুর তিনি মেয়র নির্বাচিত হলেন, স্বতন্ত্র, কোনো দলের নয়। এবং ওখানে আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ যে প্রধানমন্ত্রী ছিল ওলি এবং তার দল, এখানে বারবার সরকার পরিবর্তন হয় কিন্তু দল সেম থাকে, প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, দল সেম থাকে। তো সেগুলোর মধ্যে এত বড় একটা দলকে চ্যালেঞ্জ জানিয়ে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে একেবারে সেই এখন 36 বছর, তার আগে 32 বছরের একজন যুবক, তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে গেলেন। এটা চারটিখানি বিষয় নয়, তিনি হয়ে গেলেন এবং পুরো কাঠমান্ডুকে তিনি পরিবর্তন করে দিয়েছেন সব দিক থেকে, এবং সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সেই পরিবর্তন করেছেন। মানে এখন মামদানি যেভাবে নিউ ইয়র্কের মেয়র হয়েছেন ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে, ঠিক এইভাবে বালেন্দ্র সেখানে মেয়র হয়ে গেছেন। তো যখন এই আন্দোলন শুরু হলো 2025 সালে, সরকার বিরুদ্ধে আন্দোলন, তখন তিনি এই মেয়রের পদে থেকে আন্দোলনকারীদেরকে প্রমোট করলেন এবং সব রকম সাহায্য সহযোগিতা করলেন। যখন আন্দোলন সফল হলো, আন্দোলনকারীরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সর্বতোভাবে তারা সেই সুশীলা কার্কির কাছে গেলেন, তাকে সালাম করলেন, তাকে পা ধরে আনলেন। সুশীলা কার্কি হলেন, তাকে বললেন যে আপনি আপনার মতো করে নির্বাচন করেন, আর আমরা নির্বাচন কিভাবে করা যায় সেটা নিয়ে চেষ্টা করি। এই যুবকেরা তারা আসলে, এবং তারা কোনো করাপ্টেড লোকের কাছে গেলেন না, তারা সবাই প্রথমেই বালেন্দ্রের কাছে গেলেন। আমাদের দেশে যে বালেন্দ্র শব্দটি, এটার সঙ্গে মানুষ নেতিবাচক অর্থে বোঝায় যে পুরুষ বা নারী যখন বয়প্রাপ্ত হয়, তাদের গোপন অঙ্গে যে পশম হয়, লোম হয়, এটাকে আমাদের দেশে বাল বলে। কিন্তু হিন্দিতে বা বাংলাতে বাল শব্দটা কিন্তু অসাধারণ একটা মৌলিক শব্দ। আর বালেন্দ্র যে শব্দটি রয়েছে, এটি আরো, যাকে বলে পৌরাণিক, আরো পৌরাণিক। তো সেই দিক থেকে বাল শব্দের অর্থ, বাংলাতে বাল শব্দের অর্থ নতুন, কচি। যেমন বলে না, বাল খিল্ল শিশু সুলভ, তাহলে নতুন, কচি, শক্তিমান, নবীন, উজ্জ্বল, শ্রেষ্ঠতর নেতা, এটা হলো বাল। বাংলা, এটা কিন্তু হিন্দি শব্দ নয়। আমরা হিন্দিতে বাল শব্দ আছে, কিন্তু বাংলাতে যে বাল শব্দ, বাংলাতে বাল শব্দ ওই যে আমরা যেটা বলি কাপড়ের নিচে, ওই বাল নয়। বাল অর্থ শ্রেষ্ঠ, বাল অর্থ নবীন, বাল অর্থ নেতা, বাল অর্থ শ্রেষ্ঠতর, সকালের সূর্য, আকাশের চাঁদ, আকাশের সূর্য, এইটা হলো বাল। আর ইন্দ্র, বালের সঙ্গে বাল যোগ ইন্দ্র, বালেন্দ্র। ইন্দ্র মানে দেবতা, ইন্দ্র দেবতা, দেবরাজ, দেবরাজ ইন্দ্র হিন্দুদের মতো। তো যখন একজন শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ, নেতাদের নেতা,
যার মধ্যে নেতৃত্বের গুণাবলীর সঙ্গে সঙ্গে আবার দেবত্ব রয়েছে, এরকম মানুষ, অর্থাৎ রাজা অথচ ঋষি, রাজর্ষি, নবী অথচ সম্রাট, সাহাবী অথচ সম্রাট, অলি আল্লাহ অথচ রাজা, এরকম যে শব্দগুলো একত্রে মেলে যায়, তদ্রূপ বালেন্দ্র হলো এরকম একটি শব্দ বাংলায়, যে শব্দ সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন মান্য, এরকম একজন ব্যক্তিকে বোঝায়। তো সেই বালেন্দ্র নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি একজন সেই আর্কিটেক্ট, মানে ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে পেশা হিসেবে না নিয়ে তিনি মূলত সঙ্গীতকে জীবনের সেই পেশা হিসেবে নিয়েছেন। র্যাপার, তাকে বলা হয় র্যাপ সঙ্গীত। তো সেই র্যাপ সঙ্গীতে সে ওখানকার জনপ্রিয়তম, এবং এই র্যাপ সঙ্গীতের জনপ্রিয়তা নিয়ে তিনি সেখানে মন্ত্রী হয়েছেন, সেখানে তিনি এই যাকে বলা হয় মেয়র হয়েছেন। তো যেটা বলছিলাম যে নেপালের যারা বালেন্দ্রের অনুসারী, তারা বাংলাদেশের বালেন্দ্রদের মতো ডক্টর ইউনূসের কাছে যায় নাই, আসিফ নজরুলের কাছে যায় নাই, তারা সেনা প্রধানের কাছে যায় নাই, তারা সবাই মিলে এই গেছে কার কাছে? বালেন্দ্রের কাছে। বাংলাদেশে যদি হাসনাত সাজিসরা সেই প্রয়াত মেয়র আনিসুল হকের মতো মানুষকে খুঁজে পেত, তারা যদি সাবের হোসেন চৌধুরীর মতো মানুষকে আনতো, যে না ঠিক আছে আওয়ামী লীগ করে, ডাজ নট ম্যাটার, তারা মির্জা ফখরুলের মতো লোকের কাছে যেত, তারা যদি ব্যারিস্টার রফিকুল ইসলাম বীরুত্তম তাদের মতো লোকের কাছে যেত, যাদের সততা দীর্ঘদিন এই সমাজে প্রতিষ্ঠিত, তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হতো। নেপালের মতো তারা গেছে তাদের কাছে, ধড়িবাজ, ধান্দাবাজ, ব্যবসায়ী, বিভিন্ন লোকের কাছে, কারো নাম গফুর, কারো নাম মফুর, কারো নাম টফুর, যত সব লোকের কাছে গিয়ে এই বাংলাদেশের বালেন্দ্ররা তারা তাদের যে শ্রেষ্ঠত্ব, তাদের যে নবীনতা, এ সব কিছু তারা পাপ এবং পঙ্কিলতার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। যেটা বলছিলাম, তারা বালেন্দ্রের কাছে গেল, বালেন্দ্র কি করলো, সে একটি রাজনৈতিক দল যেটা 2022 সনে নির্বাচনে 4 নম্বর অবস্থানে ছিল, এবং ওই যে একসময় কোয়ালিশন মন্ত্রী ছিল প্রচণ্ড, সেই প্রচণ্ড যখন সরকার ফর্ম করেছিল তখন এদের সঙ্গে কোয়ালিশন করেছিল একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বললো যে তোমরা তো 4 নম্বরে আছো, এখন এই অবস্থাতে আছো, তোমাদের যারা লোকজন আছে বরং আমাদের এই তরুণদেরকে তোমরা নমিনেশন দাও, আর আমাকে সংসদীয় দলের প্রধান করে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দাও, তাহলে আমরা এই তোমাকে কেন্দ্র করে আমরা সেই নির্বাচন করব। এবং সেই কাজ সেই রাজনৈতিক দল রাজি হলো। বালেন্দ্র সেখানে সেই দলের নেতৃত্বে আসলেন, তিনি তরুণদেরকে সেই দল থেকে মনোনয়ন দিলেন এবং সরকার গঠন করলেন। বাংলাদেশে তো একই অবস্থা, যদি বাংলাদেশের বালেন্দ্ররা জামাতের সাথে করতে পারতো, একই অবস্থা জাতীয় পার্টির সাথে করতে পারতো, এমনকি তারা আওয়ামী লীগের সাথে করতে পারতো, যে আমরা এমন একটা আওয়ামী লীগ, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, শেখ পরিবার বিহীন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, যারা যারা ভালো আছেন আসেন আমরা তাদেরকে নিয়ে, এই দলটিকে নিয়ে আমরা এই কাজ করব। এবং এই দলের সবাইকে বলতো যে আমাদের মধ্যে এই বালেন্দ্র, যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, যে মন্ত্রী পরিষদ চালানোর অভিজ্ঞতা আছে, দুনিয়া জোয়াজার খ্যাতি আছে, এবং অতীতে ভালো কিছু করেছেন, এমন লোককে আমরা প্রধানমন্ত্রী বানাবো, আমরা নিজেরা হব না। আর এখানে আমাদের কি হলো, সেই শফিক, প্রেস সচিব শফিক বলে দিল নাহিদ হবে প্রধানমন্ত্রী, নাহিদ প্রধানমন্ত্রী হবে। মাহফুজ মেজাজ গরম হয়ে গেল, আরে আমি হলাম গিয়ে মাস্টার মাইন্ড। আসিফ মাহমুদ সজীব ভেবে বললো যে আমি 3-4টা মন্ত্রণালয় চালাই, আমি যাব কই? হাসনাত বলল যে আমার এত ক্ষমতা, আমার নাম কেন বলা হয় না? তো এই মিলিয়ে কি হলো দেখেন, একটা অসাধারণ একটা সম্ভাবনা সেটা নষ্ট হয়ে গেল। আমাদের বালেন্দ্ররা একজন ইন্দ্ররাজ, বালেন্দ্র, বালযোগ ইন্দ্র, তারা সেই বিপণন, এগুলো নিয়ে যা কিছু হচ্ছে রীতিমতো ভেলকিবাজি, তেলেসমাতি এবং সরকারের অসতর্কতা
অদক্ষতা, আমাদের যারা আমজনতা এদের মধ্যে অনেকের অস্থিরতা, অনেকের অসততা এবং অনেকের চক্রান্ত, সব মিলিয়ে পুরো দেশ জাতিকে বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিয়েছে। মানুষের ক্রোধ, মানুষের রাগ, অস্থিরতা, এগুলোর ফলে নিত্য নতুন অপরাধের জন্ম হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে দুটো ঘটনা বলে নিই। একটি ঘটনা হলো, অনেকক্ষণ ধরে এক ভদ্রলোক, ট্রাক ড্রাইভার, সে তেলের জন্য অপেক্ষা করছিল পেট্রোল পাম্পে। পরে ধৈর্য হারিয়ে ফেলেন, রাগ হয়ে যান এবং সেই পেট্রোল পাম্পের যে ম্যানেজার তাকে ট্রাকের নিচে ফেলে মেরে ফেলেন। গ্রেপ্তার হয়েছেন তিনি। এটি একটি অপরাধ। আরেকটি অপরাধ হলো যে গাড়ির মালিক, সেই গাড়ির মালিক তিনি অস্ত্রধারী ধনী ব্যক্তি, সিনিও ধৈর্য হারিয়ে ফেলেন এবং সে অস্ত্র প্রদর্শন করে সেখানে গোলাগুলি করে তিনি তছনছ করে ফেলেন। এর বাইরে বেশ কয়েকজন পেট্রোল পাম্প মালিক, তারাও সেই তাদের পেট্রোল পাম্পে যে সকল ঘটনা ঘটছে, যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, অনেকে হাউ মাউ করে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করছেন। তেল নাই, হাজার হাজার বা শত শত লোক দাঁড়িয়ে আছে, অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগাল করছে, পেট্রোল পাম্পে আগুন দেওয়ার কথা বলছে, ভেঙে ফেলার কথা বলছে। এই চাপ অনেক পেট্রোল পাম্পের কর্মকর্তা, কর্মচারী, মালিক, শ্রমিক তারা নিতে পারছে না। বিভিন্ন ডিপো আমাদের দেশে, জানেন যে আমাদের যে তেলগুলো, সেই তেলগুলো সমুদ্র পথে আসে, এখন ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসে, এবং এই তেলগুলো ক্রুড অয়েল হিসেবে কিছু আসে, মানে অপরিশোধিত হিসেবে আসে, আর পরিশোধিত হিসেবে আসে। এগুলো আমাদের যে একমাত্র চট্টগ্রামে যে ইস্টার্ন রিফাইনারি আছে, সেখানে রিফাইনারি হয়, যেগুলো অপরিশোধিত, আর যেগুলো পরিশোধিত সেগুলো সরাসরি বাংলাদেশে যে বিভিন্ন ডিপো রয়েছে, বিভিন্ন জায়গাতে ডিপো রয়েছে, 4টি কোম্পানি, পদ্মা, মেঘনা, যমুনা, 3টি কোম্পানি, তেল কোম্পানি। তো এই কোম্পানিগুলোর অসংখ্য ডিপো রয়েছে, সেই ডিপোগুলোতে তেল যায়। আর বিভিন্ন ডিলার, যেমন পদ্মার ডিলার, যমুনার ডিলার, মেঘনার ডিলার, তো এই ডিলারগুলোর মাধ্যমে এই ডিপো থেকে এই কোম্পানিগুলো তেল মানে সারা বাংলাদেশে দেয়। এখন ধরুন এই যে 4টি কোম্পানি, এগুলোর মালিক হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। তারা তেল আমদানি করে তারপরে সেগুলো এই কোম্পানির কাছে তারা বিক্রি করে, বিপিসি। আর এই কোম্পানিগুলো তাদের যে সকল ডিলার রয়েছেন, সেই ডিলারের মাধ্যমে সারা বাংলাদেশে সেগুলো তারা সরবরাহ করে, এবং এজন্য তাদের নিজেদের গাড়ি আছে। প্রত্যেকটা কোম্পানির এভাবে শত শত এরকম পেট্রোলিয়াম পরিবহন করার গাড়ি আছে। আপনি দেখবেন যে মানে লাল রং দেওয়া, ডেঞ্জারাস, বিপজ্জনক, পদ্মা লেখা, যমুনা লেখা, মেঘনা লেখা। তো এই যে ডিপো থেকে যে এখন যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো নিরাপদ না। এই গাড়িগুলো যখন পথে চলছে, ড্রাইভার তো চালিয়ে যাচ্ছে, এর পেছনে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেই পাম্প খুলে নিয়ে নিচ্ছে। অনেকে মাঝপথে সেই লরি, বিভিন্ন কোম্পানির লরি আটকে সেখান থেকে তেল তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এগুলো খবরে আসছে না, কিন্তু অসংখ্য ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে কাজ হচ্ছে, সেই কাজটা হলো, বিভিন্ন পেট্রোল পাম্পে ধরেন যারা চাকরি করে, সব কর্মচারী তার ভালো না, কিছু কর্মচারী অসৎ, তারা ওই ওজনে কম দিবে। 2 নম্বর আবার অনেক পেট্রোল পাম্প আছে, তারা 2 নম্বর তেল বিক্রি করবে, কেরোসিনের সাথে ওটা মিলাবে, ওটার সাথে ওটা মিলাবে, এই সমস্ত কাজ করে। কিন্তু এই ক্রাইসিস যখন আসে, তখন দেখা গেল ডেইলি যদি তারা 3-4 হাজার লিটার তেল ওখান থেকে সরিয়ে ফেলতে পারে, আর বাজার মূল্যের সাথে 3 গুণ দামে তারা বিক্রি করতে পারে, তাহলে নগদ 4 লাখ 5 লাখ টাকা সে পার ডে ইনকাম করতে পারে। এবং এটার একটা সিন্ডিকেট কিন্তু এই কদিনে গড়ে উঠেছে, যারা পেট্রোল পাম্প কর্মকর্তা কর্মচারী তারা। এর বাইরে যারা ক্ষুদে ব্যবসায়ী, কারো হয়তো
সে বলতেছে যে আমার একটা জেনারেটর আছে, আমার একটা অমুক আছে, এই কথা বলে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে হয়তো 50 লিটার নিয়ে গেল, হয়তো 100 লিটার নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে এইভাবে যদি 1 লাখ লোক সারা বাংলাদেশে তারা এই 50 লিটার 100 লিটার করে নিয়ে ছোট ছোট বোতলে ভরে 2 লিটার 3 লিটার বোতলে ভরে তারা রাস্তায় যদি বিক্রি করে, তাহলে কম করে হলে ধরুন 3 লাখ লিটার তেল এরকমভাবে রাস্তায় এই মুহূর্তে আছে মিনিমাম। আর যারা বড় মজুত করেছে 35,000 40,000 1 লাখ লিটার পর্যন্ত বিভিন্ন মানুষ মজুত করেছে। ফলে তেলের যে ক্রাইসিস, এই যে ক্রাইসিস, এটা কৃত্রিম এবং আমাদের অভ্যাসের কারণে আমরা এই কাজগুলো করে চলছি, নিজের অস্থিরতা দেখাচ্ছি, অনেকেই মন্দ কাজগুলো করছে, আর এই বিষয়গুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। এর ফলে এই তেল নিয়ে একটা নতুন অপরাধ জগৎ তৈরি হয়েছে। সরকার বলছে তেল বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতে যাচ্ছে, এর কারণ হলো ভারতে বাংলাদেশের তেলের চেয়ে ওখানে মূল্য বৃদ্ধি, মানে মূল্য বেশি। অস্বাভাবিক নয়। হাজার হাজার লাখ লাখ, মানে যেখানে একটা পেঁয়াজ চোরাচালানি হয়, 1 কেজি পেঁয়াজ চোরাচালানি হয়, 10 কেজি চিনি চোরাচালানি হয়, তো সেখানে ডিজেল পেট্রোল তো অনেক আগের থেকে আমাদের সীমান্তে চোরা কারবারির পণ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, আজকে না, সেই স্বাধীনতার পর থেকেই। তো কাজে এই ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশের তেল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাচ্ছে, অস্বাভাবিক না, কিন্তু দায়িত্ব তো সরকারের, তারা অভিযোগ করলে তো হবে না। পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, কেন? এই সীমান্তকে চেক দেওয়ার জন্য। ফলে তেল ভারতে চলে যাচ্ছে, এটা কোনো এক্সকিউজ না, এটা ফেরাতে হবে। তো এই যে দেখুন, চোরাচালানিতে কিছু মানুষ হঠাৎ করে জড়িত হয়ে যাচ্ছে, যারা হয়তো সীমান্তের পেট্রোল পাম্প থেকে স্বল্প পরিসরে চোরাচালানি করতে এখন সারা বাংলাদেশ থেকে সিন্ডিকেট করে সরকারকে বিপদে ফেলা বলেন, নিজেদের আয় রোজগার বাড়ানো বলেন, যা কিছু বলেন, তারা যে বিরাট একটা সিন্ডিকেট গড়ে তুলেছে, এটা অপরাধের একটা নতুন মাত্রা। 2 নম্বর হলো যে এই যে পেট্রোল পাম্প কর্মকর্তা কর্মচারীরা, তাদের যে অংশটি এই সময়টাতে অসৎ ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে। অর্থাৎ এই কয়েকদিনে সিন্ডিকেশন করে যদি এক একটা পেট্রোল পাম্প 1 কোটি 1.5 কোটি টাকা লাভ করে, তারা চিন্তা করে যে এরকম ক্রাইসিস যদি মাঝে মধ্যে 2-3 মাস পরে সৃষ্টি করা যায়, তাহলে সারা মাসে আমরা 1 লাখ টাকা নেট প্রফিট করতে পারি না, আর এই ধরনের ক্রাইসিসে আমি 1 কোটি টাকা ইনকাম করে ফেলছি, এটাই তো ভালো। এই অপরাধ প্রবণতা শুরু হয়ে গেল। একবার যে কোনো অপরাধ যদি শুরু হয়, এটা থামে না সহজে, কখনো থামে না, এটা চলতে থাকে। তো এই যে অপরাধ প্রবণতা শুরু হয়ে গেল, তারপর মানুষ যারা এই যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে বাইরে অবৈধ ব্যবসা করার জন্য যে একটা সিন্ডিকেট গড়ে উঠলো এই সময়টাতে, এরা পার্মানেন্টলি ব্যবসাটা করতে চাইবে। তারপর মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতা, যার গাড়িতে ধরেন 80 লিটার তেল লাগবে, তার 40 লিটার তেল আছে, কিন্তু তারপর তার এখন তেল ভরতে হবে। এই যে তার যে একটা অনিশ্চয়তা বোধ, দেশের প্রতি বিশ্বাস না থাকা, আস্থা না থাকা, সরকারের প্রতি বিশ্বাস না থাকা, আস্থা না থাকা, এই জিনিসগুলো শেষ অবধি যদি অন্যান্য সেক্টরে, অর্থাৎ ধরুন ব্যাংকিং সেক্টরে একটা প্রবলেম হলো, তারপর চিনির ক্ষেত্রে একটা প্রবলেম হলো, চালের ক্ষেত্রে একটা প্রবলেম হলো, নিত্য প্রয়োজনীয় অন্য যে কোনো দ্রব্যের ক্ষেত্রে মানুষের এই অবিশ্বাসটা চলে এলো সরকারের উপরে, ডিমের ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে, মাংসের ক্ষেত্রে, কয়টা সামাল দেবেন আপনি বলেন? তাহলে এই যে মানুষের মন মানসিকতাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এই মন মানসিকতা বিশ্বাসকে, মন মানসিকতাটা ওকে করা, বিশ্বাসকে পুনরুজ্জীবিত করা এবং রাষ্ট্রের প্রতি অনুগত থাকা এবং বিশ্বস্ত থাকার জন্য সরকারের যে কর্মকাণ্ডগুলো করা দরকার, কেউ করছে না। এটা মাথায় আসছে না যে এরকম একটা সাইকোলজিক্যাল বিষয় একটা দেশ জাতিকে কত বিপদে ফেলতে পারে, একটি সরকারকে কত বিপদে ফেলতে পারে, এই কথা তারা কল্পনাই করতে পারছে না। সর্বশেষ এই যে ট্রাকের যে কথাটা বললাম, অন্যান্য যে অপরাধ, এর ফলে কি হলো দেখুন, এই তেলকে কেন্দ্র করে মানুষের মধ্যে এই যে গাড়ি চাপা দেওয়ার যে একটা প্রবণতা আসছে, এখন সেই কাজটি যদি ব্যাপকভাবে বাড়তে থাকে, সারা বাংলাদেশে চলতে থাকে, তারপর এই যে যেই লোকটি বা এদের মতো যারা অধৈর্য হয়ে গেছে, সে যদি রাগ হয়ে অন্য একটা প্রাইভেট কারের উপর তার ট্রাকটা উঠিয়ে দেয়, একটা প্রাইভেট কার যদি একটা সিএনজির উপর উঠিয়ে দেয়, একটা সিএনজি যদি একটা রিক্সার উপর উঠিয়ে দেয়, এই যে মানুষ তেলকে কেন্দ্র করে ধৈর্য হারিয়ে ফেলছে, সব মিলিয়ে
আমার কাছে কিন্তু লক্ষণ পার্লামেন্টের ভিতরে যা কিছু হচ্ছে এটাকে আবার আপনি দুই ভাগে বিভক্ত করতে পারেন। একটি হলো আমরা যা দেখছি, কি দেখছি যে জুলাই সনদ, সংস্কার প্রস্তাব ইত্যাদি বিষয়াদি নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে বিতর্ক হচ্ছে। বিএনপি সঙ্গত কারণেই জুলাই সনদ তাদের মতো করে তৈরি করতে চাচ্ছে। তারপর সংবিধান সংস্কার সহ অন্যান্য যে সকল সংস্কার প্রস্তাব মোটামুটি তারা অ্যাগ্রি করেছিল, তার কিছু কিছু অংশ যা কিনা তাদের জন্য ভালো হবে, সেই বিষয়গুলো তারা এই পার্লামেন্টে নতুন করে তারা আবার রচনা করবেন। কিন্তু আলী রিয়াজ কমিশন বা জামাত কমিশন বা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশন তারা ৮-৯ মাস ধরে সেই যমুনাতে উপর্যুপরি একের পর এক বৈঠক করে সংবিধান সংস্কারের নামে, জুলাই সনদের নামে যে সনদ তৈরি করেছেন, যে দলিল দস্তাবেজ তৈরি করেছেন, এবং সেখানে যে স্বাক্ষর নেয়ার পরে তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, উচ্চকক্ষ নিম্নকক্ষ, সংবিধানের কি কি থাকবে থাকবে না, ৭১ এবং ২৪ এবং ৪৭ একই সমান্তরালে কীভাবে আগাতে পারে, এই যে মাস্টার প্ল্যান এবং ব্লু প্রিন্টগুলো তাদের ছিল, ওটা এখন বিএনপি কোনো অবস্থাতেই মানতে পারছে না বা মানতে চাচ্ছে না। অন্যদিকে জামাত এবং জামাতে যারা লোকজন রয়েছে, তাদের বট বাহিনী রয়েছে, তারা মনের দুঃখে, রাগে, ক্ষোভে, ক্রোধে যা মুখে আসে তাই বলে যাচ্ছে। এটা গেল প্রকাশ্য, কিন্তু পর্দার আড়ালে সবাই যেটা বলার চেষ্টা করছে যে এই যে নির্বাচনটা হলো, এটি মূলত একটা সমঝোতার নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনী, ভারত, চায়না, আমেরিকা, তারপর বিএনপি, জামাত, অন্যান্য যে সকল রাজনৈতিক দল ছিল এক্সেপ্ট আওয়ামী লীগ, তো সবাই মিলে একটা সমঝোতা করে সুন্দর একটা নির্বাচন জাতিকে উপহার দিয়েছে। কিন্তু সমঝোতা যেভাবে হয়েছিল ফলাফল আসলে সেভাবে হয়নি। ফলে একমাত্র বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো পক্ষই হ্যাপি না। কোনো পক্ষ, আমি শুধুমাত্র বললাম যে কেবলমাত্র বিএনপি ছাড়া আর কোনো পক্ষ রাষ্ট্রের এবং দেশের রাজনীতির কেউ হ্যাপি না। আবার অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসছে কিন্তু সে স্বস্তি পাচ্ছে না, নানা রকম ভয়, আতঙ্ক এ সকল তাকে তাড়া করছে। তার সঙ্গে সঙ্গে আবার কতগুলো দেশি এবং আন্তর্জাতিক সমস্যা, যেমন ইরান যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশে তেলের সমস্যা, তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা, সব মিলিয়ে সরকারকে ভীষণ রকম ব্যস্ত রাখছে। এর মধ্যে সামনে বাজেট, জুন মাসে বাজেটের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারের যে আয়ের যে খাতগুলো, সেটি কোনো অবস্থাতেই নিশ্চিত করা যাচ্ছে না, আর ব্যয়ের খাতগুলো ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতি যখন এরকম হয় তখন পানি ঘোলা হয়ে যায়, রাজনীতির ময়দান কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, আর এই অবস্থাতে বিভিন্ন পক্ষ রাজনীতির ময়দানে ঢুকে পড়ে। আমাদের এই রাজনীতির ময়দানে যে শূন্যতা রয়েছে, যে কুয়াশা রয়েছে, সেই কুয়াশা দিয়ে, শূন্যতা দিয়ে যদি কেউ রাজনীতিতে ঢুকে পড়ে এই মুহূর্তে, তাহলে আওয়ামী লীগ ছাড়া আর কে ঢুকবে? কেউ ঢুকবে না। তো আওয়ামী লীগের একটা অংশ বাংলাদেশে আছে, তারপর আওয়ামী লীগের একটা বিরাট অংশ দিল্লিতে আছে, দেশের অন্যান্য দেশে আছে, জেলখানাতে আছে, জেলের বাইরে আছে। যখন তারা ঢুকবে, তারা কি ধীরে ধীরে পিঁপড়ার মতো আস্তে আস্তে ঢুকবে, নাকি সুনামির মতো, ঝড়ের মতো ঢুকবে? তারা কি একজন একজন করে অনেকটা গেরিলা কায়দায় ঢুকবে, নাকি প্রচণ্ড ঝড়ের গতিতে দল বেঁধে একত্রে ঢুকবে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হলো যে এই যে তারা যে ঢুকবে, এটি কিভাবে ঢুকবে, এই বিষয়টা নিয়ে আগে প্রথমে শুরু করি। প্রথমত হলো যে আপনারা জানেন যে ভারত আমাদের দেশের রাজনীতিতে
অতি গুরুত্বপূর্ণ একটি শক্তি বা নিয়ামক। আমরা যতই বিরোধিতা করি, সেক্ষেত্রে বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, গোপনে প্রকাশ্যে তারা কিন্তু ভারতের বন্ধুত্ব বা সহানুভূতি কামনা করে আসছে। দ্বিতীয় ক্ষমতাধর রাষ্ট্র হল আমেরিকা। আওয়ামী লীগ তাদের কার্যকালে পুরো সময়টা ভারতকে খুশি রেখেছে, ভারতের বিশ্বস্ততা অর্জন করেছে, এবং ভারত যে কোনো বিচারে আওয়ামী লীগের উপর নির্ভর করে, ডিপেন্ড করে। তো এই যে ভারতের উপর আওয়ামী লীগের বিশ্বস্ততা, আওয়ামী লীগের উপর ভারতের বিশ্বস্ততা, এটা এখনো আছে। যদি না থাকতো তাহলে শেখ হাসিনা এবং অন্যান্য যারা আছেন তাদের সবাইকে ভারত যেভাবে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, সহযোগিতা করছে, এবং কেবলই মাত্র আওয়ামী লীগের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি বাংলাদেশের ক্ষমতায় 17 মাস থাকা সত্ত্বেও তাদের দিকে ফিরে তাকায়নি। তো কাজেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ওয়াক ওভার দেওয়ার জন্য, আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটানোর জন্য, আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য ভারত করছে না এমন কোনো কর্ম নেই। তারা যত রকম পলিসি লেভেল আছে, যত রকম চাপ আছে, তাপ আছে, এবং তাদের যত সফট পাওয়ার আছে, এটা তারা করছে। এবং ইরানের এবং আমেরিকার যদি যুদ্ধটা না হতো, এতদিন মানে ভারতের চাপে আমরা দিশাহারা হয়ে পড়তাম। এই যুদ্ধের ফলে সারা পৃথিবী এখন ইয়ানফসি করছে। ভারত নিজেরাই তাদের সমস্যা নিয়ে ভীষণ রকম চিন্তিত, বিব্রত। কাজে এই যুদ্ধের কারণে তারা বাংলাদেশের বিষয়ে, শেখ হাসিনার বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে তারা স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু তারপরেও কিন্তু তাদের কূটনীতি থেমে নেই। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, ভারত এখানে যা কিছু করার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। বিকল্পভাবে তারা বিএনপির সঙ্গে সম্পর্কটা রক্ষা করবে কেবলমাত্র আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, এবং এর জন্য বিএনপির মাথায় হাত দেওয়া দরকার, পিঠে হাত দেওয়া দরকার, বিএনপিকে যে কোনো সুযোগ সুবিধা দেওয়া দরকার, তা সেটা করবে। এবং তারা জানে যে আওয়ামী লীগ যদি কোনো মতে রাজপথে নামতে পারে, বাংলাদেশে একবার যাকে বলা হয় প্রবেশ করতে পারে, এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে জেলখানাতেও যায়, তবুও আওয়ামী লীগের যে শক্তি, এই শক্তি হবে দুর্নিবার, এই শক্তি হবে অজেয়, এই শক্তি হবে নিয়ন্ত্রণহীন। একাকারের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনেই জেলখানাতে ছিলেন। আবার এখন যদি শেখ হাসিনা জেলখানাতে থাকেন, ওই জেলখানাটি একটা তীর্থ কেন্দ্রে পরিণত হবে, যেখানে তাকে রাখা হবে তার চারিপাশে হাজার হাজার নেতাকর্মী আলু, পটল, বেগুন নিয়ে ঠিক সেই 111-এর মতো তারা বসে থাকবে। এটি সরকারের জন্য একটা বিরাট অস্বস্তিকর পরিস্থিতি হবে, এবং এর মধ্যে যত ঘটনা ঘটবে সেটিকে আওয়ামী লীগ ক্যাশ করার চেষ্টা করবে। এবং এই সুযোগটাই আসলে ভারত দিতে চাচ্ছে আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগ সেইভাবেই নিজেদেরকে তারা প্রস্তুত করছে। তাদের অর্থ আছে, টাকা আছে, কানেক্টিভিটি আছে, সরকারের বিভিন্ন জায়গাতে তাদের লোকজন আছে, এবং একই সঙ্গে আন্তর্জাতিক কানেক্টিভিটি আছে। তো সেইগুলো যখন একত্রে কাজ করবে, তখন আওয়ামী লীগের যে ফিরে আসার গতি, এটি হবে অনেকটা সুনামির মতো, মরুঝড় সাইমুমের মতো। দ্বিতীয় বিষয় হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তার প্রয়োজনে আওয়ামী লীগকে এনেছিলেন, তার প্রয়োজনে শেখ হাসিনাকে এনেছিলেন, তার প্রয়োজনে আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন, তার প্রয়োজনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপকে একত্রে বসানোর চেষ্টা করেছিলেন, এবং তৎকালীন ডিজিএফআই দ্বারা আওয়ামী লীগের সব নেতাকর্মীদেরকে তিনি অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছিলেন। এটা রাজনীতির জন্য দরকার ছিল। ঠিক একই অবস্থা যদি তার পুত্রের ক্ষেত্রে ঘটে, দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি যদি এমন হয়ে যায় যখন তার একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী লাগবে বা রাজনৈতিক প্রতিপক্ষ লাগবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নেই। তাহলে সরকারের প্রণোদনায় আওয়ামী লীগ ফিরে আসতে পারে, এবং সেই ফিরে আসাটা হবে তাও ঝড়ের গতির মতো। সরকার বিরোধী যে পক্ষগুলো আছে, জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দল, তারাও আওয়ামী লীগের দ্বারস্থ হতে পারে, অথবা আওয়ামী লীগ সরকারকে বিপর্যস্ত করার জন্য জামাতের সঙ্গে হাত মিলাতে পারে, এবং এটার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। এখানে দুটো জিনিস দেখেন, সেটা হলো বিএনপির একটা ব্রুট মেজরিটি আছে, জনপ্রিয়তা আছে,
কিন্তু ভারতের সাথে সম্পর্ক, পাকিস্তানের সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে বিএনপির সাথে জামাত এগিয়ে আছে। অর্থাৎ পাকিস্তানের সাথে সম্পর্ক, তুরস্কের সাথে সম্পর্ক, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, আপনি জামাতকে যদি 100 নম্বর দেন, বিএনপিকে 10 নম্বর দিতে হবে। আবার এই রাষ্ট্রগুলোর প্রায় সকলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে। চীনের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে, তুরস্কের সাথে আছে, আমেরিকার সাথে আছে, আর অতিরিক্ত ইন অ্যাডভান্স আছে ভারতের সাথে। তো ভারতের যে মনোভাব, জামাতের ব্যাপারে যে মনোভাব ভারতের রয়েছে, যদি আওয়ামী লীগ ছাড় দেয় বা আওয়ামী লীগ সুপারিশ করে, তাহলে জামাতের সাথে দিল্লির একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, এবং সেটা হলে বিএনপি দুই চোখে অন্ধকার দেখবে। তখন সরকার যতই কঠোর হোক, যতই ফাঁসি দেখ, যা কিছু করুক না কেন, সেক্ষেত্রে শেখ হাসিনার যে আগমন এবং আওয়ামী লীগের আগমন, এটি বন্ধ করতে পারবেন না। এই ভিডিওর দ্বিতীয় অংশ, যে এরকম ঘটনা যখন ঘটবে, শেখ হাসিনা ততদিন জীবিত থাকবেন কিনা। ফার্স্টে হলো, শেখ হাসিনার বয়স এখন প্রায় 78 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূস তার 10 বছরের বড়, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে টন টন, এবং কথাবার্তা বলতেছে, তাতে মনে হয় যে সে 100 বছরের আগে সে একটু বসবে না, সারা দুনিয়া চষে বেড়াচ্ছে। তো শেখ হাসিনার যে শরীর স্বাস্থ্য, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে সুস্থ। শেখ হাসিনার যে শক্তিমত্তা, তার কথার যে ধারাবাহিকতা, তার বুদ্ধিমত্তা, তার প্রখরতা এবং বয়সের কারণে যে জটিলতা নারীদের শরীরে হয়, তার একটিও শেখ হাসিনার মধ্যে নেই। বরং মনে হচ্ছে ক্ষমতা হারিয়ে তার বুদ্ধি বেড়ে গেছে, ক্ষমতা হারানোর পরে তার সাহস বেড়ে গেছে। এবং কলকাতাতে, দিল্লিতে এই যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যে দৃঢ়তা দেখাচ্ছেন, এটি তার যারা প্রতিপক্ষ রীতিমতো তাদেরকে অবাক করছে। তো সেক্ষেত্রে যদি বিধাতার ডাক না আসে, আল্লাহর ডাক না আসে, আল্লাহ যদি হজরত আজরাইল আলাইহিস সালামকে শেখ হাসিনার কাছে না পাঠান, যে জানটা কবজ করে নিয়ে আসো, তাহলে শেখ হাসিনা এখন যে অবস্থা, যদি অসুস্থতা না হয়, তিনি হয়তো 100 বছর বাঁচলেন। মাহাথির মোহাম্মদ এখন 100 চেয়ে বেশি বয়স, পরিপূর্ণভাবে সুস্থ আছেন। তো রাজনীতিতে যদি এখন 78 বছর বয়স ধরেন, সেখান থেকে যদি আপনি 100 বছর বয়স ধরেন, তাহলে এখনও কত বছর? 28 বছর, 28 ইয়ার্স। বাদ দেন 90 বছর পর্যন্ত যদি থাকে, তবু তো 12 বছর। রাজনীতি এত জটিল একটা বিষয়, এখানে তো 12 সেকেন্ডের যে মূল্য, 12 সেকেন্ডে তছনছ হয়ে যায়, 12 মিনিটের দরকার হয় না। তো সেক্ষেত্রে কিভাবে কি ঘটবে আগামীতে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এখন যেভাবে দেশের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, যেভাবে আল্লাহ শেখ হাসিনাকে সুস্থ রেখেছেন, যেভাবে শেখ হাসিনা কথাবার্তা বলে যাচ্ছেন, এতে তো আসলে বজ্রপাত ছাড়া, মানে শেখ হাসিনার